থার্মোডাইনামিক্সের আজকের ক্লাসে আজকে আমাদের যেটা আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা নেক্সট দুটো ক্লাসে যে অংশটুকু পড়েছিলাম তার পরবর্তী যে পার্ট বা পরবর্তী টপিকগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথম দুটো ক্লাসের ক্ষেত্রে তার জিস্ট মানে আমরা আজ যেখান থেকে শুরু করতে চাইছি সেটা শুরু করার পূর্বে আমরা আগের দুটো ক্লাস যেখানে শেষ করেছিলাম বা লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম সেখানটাতে যদি আমরা জাস্ট একটু স্মরণ করে আজকের ক্লাসে চলে আসি তো ব্যাপারটা বুঝতে আমাদের অনেকখানি সুবিধা হবে। তো চলো দেখে নিই আমাদের লাস্ট ক্লাসের শেষটা ঠিক কোথায় ছিল। আমরা দেখেছিলাম যে থার্মোডাইনামিক্স যখনই দুটো ক্লাসে আমরা বেশ কিছু জিনিসকে থার্মোডাইনামিক্যালি স্পেসিফিক করে দিয়েছি আমরা, অর্থাৎ থার্মোডাইনামিক্স পড়ার ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমার কাছে স্পেসিফিক হয়ে গেছে। একদম শুরুতে আমি যেটা বলেছিলাম যে থার্মোডাইনামিক্সে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে কোনো থার্মোডাইনামিক্স সিস্টেমে সংগঠিত এনার্জির এক্সচেঞ্জগুলো অর্থাৎ শক্তির রূপান্তরগুলো, সেই শক্তি রূপান্তর যদি আমাদের থার্মোডাইনামিক্সের মেন কন্টেন্ট হয় তাহলে আমরা এই দুটো ক্লাসের মধ্যে অন্তত এই দুটো জিনিসকে পরিষ্কার করে দিতে পেরেছি। আমাদের আলোচ্য সিস্টেম কোনটা, আমরা এখানে কোন সিস্টেমটাকে নিয়ে কেবলমাত্র আলোচনা করব এবং কোন ধরনের এনার্জি ট্রান্সফারগুলোকে আমরা এই থার্মোডাইনামিক সিস্টেমে আলোচনা করব সে দুটো অলরেডি স্পেসিফিক হয়ে গেছে আমাদের লাস্ট দুটো ক্লাসে। সেখানে কি বলা হয়েছিল না, সেখানে এটা পরিষ্কার বলা হয়েছে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম বলতে আমরা এই ধরনের কোনো সিস্টেমের উপর কনসেন্ট্রেট করব। কোন সিস্টেম না, যেখানে একটা আদর্শ গ্যাসকে একটা ফ্রিকশনলেস পিস্টন দিয়ে আটকে রাখা আছে, এটাই আমার কাছে রিকোয়ার্ড সিস্টেম। এবং এই সিস্টেমে সংগঠিত এনার্জির এক্সচেঞ্জ হিসাবে কি ধরনের শক্তির রূপান্তরগুলোকে আমরা দেখব, অর্থাৎ শক্তির রূপান্তর হিসাবে আমরা দেখব ওই থার্মোডাইনামিক সিস্টেম হিটের আকারে এবং ওয়ার্কের আকারে যে শক্তিটা সারাউন্ডিংসের সাথে এক্সচেঞ্জ করতে পারে। এই দু ধরনের এনার্জির এক্সচেঞ্জ আমাদের এক্ষেত্রে আলোচ্য বিষয়বস্তু। অর্থাৎ আমরা যদি প্রথম দুটো ক্লাসকে জাস্ট একটা জিস্টের ওপর দাঁড় করাই তাহলে এটা দাঁড়াবে কি না, আমার থার্মোডাইনামিক্যাল সিস্টেম হচ্ছে এইরকম একটা সিস্টেম, যে সিস্টেমে একটা আদর্শ গ্যাসকে আমরা এইরকম একটা ফ্রিকশনলেস পিস্টন দিয়ে আটকে রেখেছি। এইটা আমার কাছে সিস্টেম। এবং এই সিস্টেমটা যে এনার্জির এক্সচেঞ্জ ঘটাবে, দু ধরনের এনার্জির এক্সচেঞ্জ ঘটাবে, আইদার হিট অর সারাউন্ডিংসের সাথে ওয়ার্ক, কার্যের আকারে বা হিটের আকারে এনার্জির এক্সচেঞ্জ ঘটাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কনভেনশন আইইউপিএসসির যে কনভেনশন আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল সেটাও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে হিট এক্সচেঞ্জ যদি কোনো সিস্টেম ঘটায় তাহলে দুভাবে সে করতে পারে। সিস্টেম সারাউন্ডিংসে হিট ছাড়তে পারে, সারাউন্ডিংস থেকে সিস্টেমে হিট আসতে পারে। এবং কোন প্রসেসটাকে আমরা পজিটিভ কোন প্রসেসটাকে আমরা নেগেটিভ বলেছিলাম সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তবু আমি এখানে আমাদের যেহেতু এগুলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে আরেকবার বলে রাখি যে যে কোনো থার্মোডাইনামিক্যাল সিস্টেম যখন হিটের আকারে এনার্জিকে এক্সচেঞ্জ ঘটাবে, সে যদি হিট সারাউন্ডিংস থেকে নিয়ে নিতে পারে, দিস টাইপস অফ প্রসেস, যে হিটটা নেওয়ার ফলে সিস্টেমের নিজের এনার্জিটাকে বাড়িয়ে তুললো, দিস ইজ কল্ড পজিটিভ হিট, দ্যাট ইজ প্লাস কিউ। কিন্তু সিস্টেম যদি হিট ছেড়ে দেয়, দিস ইজ কল্ড নেগেটিভ। এই হিট এক্সচেঞ্জের পাশাপাশি আমরা যখন ওয়ার্ক ডানকে দেখতে চাইছি সিস্টেমের উপর ওয়ার্ক, হোয়াট ইজ দ্য ওয়ার্ক? এখানে আমাদের ওয়ার্ক ডান বলতে কি বোঝানো হয়, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম তার অভ্যন্তরে তৈরি হওয়া একটা অসামঞ্জস্য বল, যে বলটা সিস্টেমটাকে পিস্টনটাকে মুভ করতে বাধ্য করে। অর্থাৎ সেই সিস্টেমের ওপরে এরকম যদি একটা অসমমানের বল ক্রিয়া করে যার প্রভাবে পিস্টনটা এদিক ওদিক মুভ করতে পারে, দিস টাইপস অফ ফোর্স, এই ধরনের যে ওয়ার্ক, দিস ইজ কল্ড পিভি ওয়ার্ক, মানে প্রেসার ভলিউম ওয়ার্ক। অর্থাৎ প্রেসারের পরিবর্তনের কারণে আমার থার্মোডাইনামিক সিস্টেমটা ভলিউমকে মানে পরিবর্তন ঘটিয়ে যে ধরনের কৃতকার্য সম্পন্ন করে, দিস টাইপস অফ ওয়ার্ক, এই ধরনের ওয়ার্ককে আমরা থার্মোডাইনামিক্সে পিভি ওয়ার্ক বলবো। অর্থাৎ আমরা এখানে যে ওয়ার্কটা নিয়ে আলোচনা করতে চাইছি, দিস ইজ কল্ড পিভি ওয়ার্ক, প্রেসার ভলিউম ওয়ার্ক। ক্লিয়ার? তো ওয়ার্ক হিসাবে আমরা এখানে পিভি ওয়ার্কটাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ অন্য কোনো ধরনের ওয়ার্ক আমরা এখানে বিবেচনার মধ্যে নিয়ে আসবো না।
অর্থাৎ থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক হতে পারে অনেক রকমের, কিন্তু আমাদের থার্মোডাইনামিক সিস্টেমে আমরা কেবলমাত্র প্রেসার ভলিউম ওয়ার্ককে নিয়ে আলোচনা করব। তো এবার আমরা আগের ক্লাসে জাস্ট যেখানে ছেড়েছিলাম যে পিভি ওয়ার্ক যে কোনো সিস্টেমে হতে পারে কত রকম, দু প্রকার। একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ফার্স্ট হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম দ্বারা কার্য, সিস্টেম দ্বারা সংগঠিত কৃতকার্য। and second types of work হচ্ছে work done on the system, সিস্টেমের উপরে কৃতকার্য। তো এই দু ধরনের ওয়ার্ককে আমাকে একদম ক্লিয়ার বুঝতে হবে এবং থার্মোডাইনামিক্সে উইথ কনভেনশন দিয়ে বুঝতে হবে যে কোন ধরনের ওয়ার্কটাকে আমরা পজিটিভ, কোন ধরনের ওয়ার্কটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বলছি। তো বারবার আমি কনভেনশনের উপর জোর দিচ্ছি এই কারণেই, কারণ আমি যখনই কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের ওয়ার্ক ডান বলতে চাইবো, কি ধরনের ওয়ার্ক সে করছে, সেটা আইদার এক্সপানশন অর কম্প্রেশন, সেটাকে স্পেসিফিক ভাবে মেনশন করাটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই মেনশনটা আমরা করতে পারি থার্মোডাইনামিক্যাল এই কনভেনশনগুলোকে ইউজ করে, অর্থাৎ পজিটিভ না নেগেটিভ। আমরা আগের ক্লাসে এটা বলার চেষ্টা করেছিলাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম দ্বারা সংগঠিত ওয়ার্ক ডান, যেখানে ওয়ার্কটা সিস্টেম নিজে থেকে করছে, এই ধরনের ওয়ার্ক ডানটাকে আমরা কি বলেছিলাম, দ্যাট ইজ নেগেটিভ ওয়ার্ক মাইনাস ডব্লিউ। আর ওয়ার্ক ডান বাই অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর সংগঠিত ওয়ার্কটাকে আমরা বলেছিলাম ডব্লিউ প্লাস ডব্লিউ। অর্থাৎ কোন ধরনের ওয়ার্কটাকে আমরা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বলবো, একদম যদি আমরা খুব সিম্পলি বলার চেষ্টা করি, যে ক্ষেত্রে আমার থার্মোডাইনামিক সিস্টেমটা তার নিজে থেকে পিস্টনের ওপর বল প্রয়োগ করে পিস্টনটাকে ওপর দিকে তোলার চেষ্টা করবে এবং পিস্টন আস্তে আস্তে ওপর দিকে উঠবে, এই ধরনের ওয়ার্ক, এই ধরনের পিভি ওয়ার্ক গুলোকে আমরা বলবো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এখানে সিস্টেম নিজে থেকে ওয়ার্ক করলো, দ্যাট ইজ কল্ড এক্সপানশন অফ দ্য আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের এক্সপানশনটা আমার কাছে নেগেটিভ ওয়ার্ক, অর্থাৎ এই ধরনের ওয়ার্কটা নিউমেরিক্যাল ভ্যালুটা অলওয়েজ নেগেটিভ হবে। এবং ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এই ওয়ার্ক ডানটা কি না, যদি কখনো কোনো থার্মোডাইনামিক সিস্টেম এর ওপর আমরা কোনো ওয়ার্ক করতে পারি, অর্থাৎ আমি বাইরে থেকে পিস্টনের উপর বল প্রয়োগ করে পিস্টনটাকে নিচের দিকে নামাতে পারি, অর্থাৎ এক্ষেত্রে আমি ওয়ার্ক করলাম কার উপর, সিস্টেমের উপর। দিস ইজ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এবং কনভেনশন ওয়াইজ এই ধরনের ওয়ার্কের ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে, অর্থাৎ এই ধরনের ওয়ার্কের নিউমেরিক্যাল ভ্যালুটাকে অলওয়েজ পজিটিভ। দিস ইজ দ্য আইপিএসসি কনভেনশন অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স আইপিএসসি কনভেনশন আমাদের কেমিস্ট্রির জন্য। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আমরা আজকের যে আলোচ্য টপিক, সেই টপিকে আমরা দেখব যে এই ওয়ার্ক ডানগুলোকে আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করার চেষ্টা করব বা কোয়ান্টিটেটিভলি মেজার করার চেষ্টা করব। এই ওয়ার্ক ডানটা মেজার করার ক্ষেত্রে কিভাবে সেই ওয়ার্ক ডানগুলোকে আমরা এক্স্যাক্ট ক্যালকুলেট করতে পারি। তো চলো আমাদের আজকের মেন টপিকে চলে যাই, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম যখন ওয়ার্ক ডান সংগঠিত করে, কি ধরনের ওয়ার্ক ডান না, পিভি ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাকে আমরা ক্যালকুলেট করতে পারি কিভাবে। তো চলো দেখে নেওয়া যাক। এইটা সেই আমার সিস্টেম, থার্মোডাইনামিক্যাল সিস্টেম। এই সিস্টেমে আমরা কি করতে চাইছি, এখানে একটা ফ্রিকশনলেস পিস্টন দিয়ে একটা আদর্শ গ্যাসকে আটকে রাখা আছে। তো হোয়াট ইজ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানটাকে মানে কৃতকার্য, যেটাকে আমরা পিভি ওয়ার্ক বললাম, এক্ষেত্রে প্রেসারের পরিবর্তনের কারণে ভলিউম বৃদ্ধি বা হ্রাসজনিত যে কৃতকার্য, দিস টাইপস অফ ওয়ার্ক ইজ কল্ড পিভি ওয়ার্ক। তো পিভি ওয়ার্কটাকে, যে কোনো ওয়ার্ককে মেজার করার ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ইকুয়েশন, কোন সমীকরণ দ্বারা আমি এটাকে ক্যালকুলেট করতে পারবো। ধরো আমি বললাম এইটা আমার কাছে একটা রিকোয়ার্ড থার্মোডাইনামিক সিস্টেম, এই সিস্টেমের ওপর আমি এফএক্স পরিমাণ বল প্রয়োগ করলাম, এফএক্স পরিমাণ একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। এই এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে
যদি ভিতরকার প্রেসারের থেকে এই ফোর্সের মানটা বেশি হয়ে যায় তখন সিস্টেমটা আস্তে আস্তে পিস্টনটা নিচের দিকে নামবে। যদি উল্টোটা হয় তাহলে পিস্টনটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। তো আমি বলতে চাইছি আমি এরকম একটা এফএক্স পরিমাণ বল এইরকম একটা পিস্টনের ওপর অ্যাপ্লাই করলাম। কি পিস্টন? যে পিস্টনের সারফেস এরিয়াটা হচ্ছে এ। এই এফএক্স পরিমাণ বলকে এ সারফেস এরিয়াতে অ্যাপ্লাই করার ফলে এই থার্মোডাইনামিক সিস্টেমটার পিস্টনটার সরণ হলো, ডিসপ্লেসমেন্ট হলো ডিএক্স। এটা ডিএক্স দূরত্ব নিচে নেমে গেল। যদি এরকম হয় তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক? ওয়ার্কের ফর্মুলা কি? ডব্লিউ সমান আমরা জানি যে ওয়ার্ক ডব্লিউ সমান প্রযুক্ত বল ইনটু বলের প্রয়োগ বিন্দুর সরণ। এটা আমরা বহুদিন থেকে পড়েছি যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক? ওয়ার্ক প্রযুক্ত বল দ্যাট ইজ এফএক্স ইনটু বলের প্রয়োগ বিন্দুর সরণ। বলের প্রয়োগ বিন্দুর সরণ কতটা ঘটলো? দ্যাট ইজ ডিএক্স পরিমাণ সরণ ঘটলো। তাহলে ম্যাথামেটিক্যালি যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ওপর যখন আমি এক্সটার্নালি এফএক্স পরিমাণ ফোর্সকে অ্যাপ্লাই করব, বল প্রয়োগ করব, সেই বলের কারণে সিস্টেম যে পরিমাণ ওয়ার্ক ডান সংগঠিত করবে সেই ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে ডব্লিউ সমান এফএক্স ইন্টু ডিএক্স, যেখানে এফএক্স হচ্ছে প্রযুক্ত বল। এইবার আমার এখানে প্রযুক্ত বলের নিরিখে ওই ফোর্সটাকে বোঝার থেকে এক্সটার্নাল প্রেসারের এগেনস্টে বোঝাটা অনেক বেশি ইজি। তো এই কারণে আমরা কি জানি যে বল বলতে কি বোঝায় বা চাপ বলতে কি বোঝায়। আমি এই ফোর্সটাকে এবার রিপ্লেস করতে চাইছি একটা এক্সটার্নাল প্রেসারের এগেনস্টে, মানে বাহ্যিক একটা চাপের এগেনস্টে এটাকে রিপ্লেস করতে চাইছি, মানে চাপ দিয়ে এটাকে প্রকাশ করতে চাইছি। তো এটা প্রকাশ করার মধ্যে কারণ কি? কারণ আমি খুব সহজে পিস্টনের ওঠানামাটাকে বলের এগেনস্টে না বলে যদি চাপের এগেনস্টে করি তাহলে বুঝতে আমাদের খুব সুবিধা হবে। কি অর্থে সুবিধা হবে? যদি বাইরের বাহ্যিক প্রেসারটা ভিতরের প্রেসারের থেকে বেশি হয়ে যায় তখন পিস্টন নিচে নামবে। যদি বাইরের বাহ্যিক প্রেসারটা সিস্টেমের ভিতরের প্রেসার থেকে কম হয়ে যায় তখন পিস্টন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। সেই কারণে আমরা এফএক্সটাকে যদি রিপ্লেস করে এইরকম একটা বাহ্যিক প্রেসার পি এক্সটার্নাল দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি যে প্রেসার পি এক্সটার্নাল সমান কি? চাপ বলতে কি বোঝায়? একক ক্ষেত্রফলে যে বলটা প্রযুক্ত হয় সেটাই আমার কাছে চাপ। আমার এখানে এফএক্স পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে এ ক্ষেত্রফল বিশিষ্ট এই পিস্টনের মধ্যে। তাহলে পিএক্সটা কি? পিএক্স সমান আমি করতে পারি এফএক্স বাই এম, দ্যাট ইজ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাই আমার কাছে চাপ। তাহলে আমি টোটালি এফএক্সটাকে রিপ্লেস করলাম পি এক্সটার্নালের টার্মসে। কেন রিপ্লেস করলাম? কারণ পি এক্সটার্নালটা পি ইন্টারনালটা যদি আমার ধারণা থাকে, আমরা যদি গ্যাসের অভ্যন্তরীণ প্রেসার আর এই বাহ্যিক প্রেসারটাকে জানতে পারি তাহলে পিস্টনের ওঠানামাটা আমার কাছে খুব ক্লিয়ার হবে। তো এবার দেখো আমি যদি এফএক্স কে এখানে রিপ্লেস করতে চাই তাহলে এফএক্স সমান আমি কি লিখতে পারি? পি এক্সটার্নাল ইনটু এ। এই এফএক্স কে যদি এই ইকুয়েশনে আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো এফএক্স মিন্স পি এক্সটার্নাল বাহ্যিক চাপ ইনটু এ ইনটু ডিএক্স। এবার দেখো এ ইনটু ডিএক্স বলতে কি বোঝায়? এ হচ্ছে পিস্টনের সারফেস এরিয়া আর ডিএক্স হচ্ছে পিস্টনের ডিসপ্লেসমেন্ট, সরণ। এই সারফেস এরিয়া ইনটু সরণ এই দুটোকে যখনই আমি গুণ করব তখন এই স্পেসিফিক কি পাবো? পিস্টনটা যতটা দূরত্ব নেমেছে এর ভলিউমটা আমার এই গুণফল দ্বারা আমি পাবো। আমি যদি এই গুণফলটাকে ডিভি বলি তাহলে পি এক্সটার্নাল ইনটু ডিভি। দিস ইজ দ্য ওয়ার্ক, কৃতকার্যের এক্সাক্ট সমীকরণ। যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে কৃতকার্যের সমীকরণ হিসাবে যেটা ফাইনাল ফর্মে এসে দাঁড়ালো আমার সেটা হচ্ছে পি এক্সটার্নাল ইনটু ডিভি। অর্থাৎ কোন থার্মোডাইনামিক সিস্টেমে যদি আমরা একটা এক্সটার্নাল প্রেসার হিসেবে পি এক্সটার্নালকে অ্যাপ্লাই করি, ওই পি এক্সটার্নালের এগেনস্টে ওই পিস্টনটা যে পরিমাণ সরণ ঘটাবে সেই অংশটুকুর ভলিউম যেটা সেটা যদি ডিভি হয়
হ্যাঁ দেখো, তাহলে ওয়ার্ক ডানের যে ইকুয়েশনটা আমার কাছে দাঁড়ালো যে আমরা কোনো থার্মোডাইনামিক সিস্টেমের উপর যদি পি এক্সটার্নাল পরিমাণ ফোর্স এই প্রেশার অ্যাপ্লাই করি, যার এগেনস্ট ওই পিস্টনটা ডিভি পরিমাণ সরণ মানে ডিভি ভলিউমের সরণ ঘটিয়ে ফেললো, তাহলে পি এক্সটার্নাল ইন্টু ডিভি ইজ দ্য ওয়ার্কিং ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশনে আমাদের কিছু ভুল ভ্রান্তি রয়ে গেছে। সেই ভুলটাকে আমি যদি চোখ মানে দেখতে চাই তাহলে পরিষ্কার ক্লিয়ার হবে আমার কাছে। ধরো এক্ষেত্রে এই সিস্টেমটা কিভাবে, যখনই আমি ওয়ার্ক ডান করাতে চাইবো কোনো থার্মোডাইনামিক সিস্টেমকে, ওয়ার্ক ডান করানোর সময় আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওই থার্মোডাইনামিক সিস্টেমটাকে আমরা যে প্রসেসের দ্বারা তার স্টেটটাকে চেঞ্জ করছি, হোয়াট ইজ দ্য প্রসেস, কি মেকানিক্যাল প্রসেসের দ্বারা আমি স্টেটটাকে চেঞ্জ করে নিয়ে আসছি, দ্যাট ইজ রিভার্সেবল নাকি ইরিভার্সেবল, অর্থাৎ পরাবর্তন অপরাবর্তন কোন পদ্ধতিতে পিস্টনটা ওই জায়গা থেকে ওই জায়গায় নামছে। তার মানে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান মেজার করার ক্ষেত্রে প্রথম প্রশ্ন হিসাবে যেটা দাঁড়িয়ে গেল আমার, ওই থার্মোডাইনামিক সিস্টেমের সংগঠিত প্রক্রিয়াটা কি, সেটা রিভার্সেবল নাকি ইরিভার্সেবল ফার্স্ট। এবং সেকেন্ড পয়েন্টে কি দাঁড়িয়ে গেল, সেকেন্ড পয়েন্ট হিসাবে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কি বলাই হয়েছে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ওপরে সংগঠিত হওয়া কার্যটা অলওয়েজ কি হবে, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ওপরে যখন আমি কার্য করছি সেই কার্যের ভ্যালুটা সবসময় পজিটিভ হবে, কখনো ওয়ার্কিং ইকুয়েশন থেকে আমি তার নেগেটিভ ভ্যালু পাবো না, এবং সিস্টেম দ্বারা কৃত কার্যের মানটা অলওয়েজ নেগেটিভ হবে। অর্থাৎ আমি এই পার্টিকুলার ক্ষেত্রে যখন আমি এই ওয়ার্ক ডানের ইকুয়েশনটাকে এস্টাবলিশ করতে চাইছি, তখন এখানে আমার একটা জিনিস ভুল হতে পারে। ভুল হয়ে গেল কোন জায়গা থেকে, দেখো আমি যদি ধরি ইনিশিয়ালি সিস্টেমের ভলিউম ছিল V1, এই ক্ষেত্রে সিস্টেমটা কি হয়ে গেছে, কম্প্রেস করে গেছে, ভলিউমটাকে কমিয়ে ফেলে V2 তে নিয়ে এসছে। তাহলে আমার যে রিকোয়ার্ড প্রসেস, এই প্রসেসের ডিভিটা যেটা আমি বলছি বা ডেল ভিটা যেটা বলছি, সেটা কি, সেটা হচ্ছে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, দ্যাট ইজ V2 মাইনাস V1। যেহেতু V2 টা লেস দেন V1, V1 এর থেকে ছোট, তাহলে ডেল ভি এর মানটা কি, ডেল ভি এর মানটা হয়ে গেল এই ক্ষেত্রে নেগেটিভ, অর্থাৎ V2 মাইনাস V1 এর মানটা নেগেটিভ। যখনই V2 মাইনাস V1 এর মান নেগেটিভ হয়ে গেল, তখন পি এক্সটার্নাল প্রেসারের ভ্যালু তো অলওয়েজ পজিটিভ, কখনো কোনো নেগেটিভ এক্সটার্নাল প্রেসার তো আমরা অ্যাপ্লাই করতে পারি না। তার মানে এই ভ্যালুটা দাঁড়িয়ে গেল কি, দিস ইজ দ্য নেগেটিভ ভ্যালু, অর্থাৎ ওয়ার্ক ডানটা আমার এক্ষেত্রে একটা নেগেটিভ ওয়ার্ক ডানে হিসাবে রূপান্তরিত হলো। তো এই ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়ে যাওয়াটা আমার কনভেনশন বিরোধী হিসাবে দেখা গেল। কেন বিরোধী? কারণ আমরা আগেই বললাম দিস টাইপ, আমরা এখানে যে ওয়ার্ক ডানটা করেছি সেটা হচ্ছে সিস্টেমের ওপর সংগঠিত, অর্থাৎ ওয়ার্ক ডান অন দা সিস্টেম। যখনই আমরা সিস্টেমের ওপর ওয়ার্ক ডান করব, কখনোই তার মানটা নেগেটিভ হতে পারে না, বাই কনভেনশন সেটা অলওয়েজ হবে পজিটিভ। কিন্তু বাস্তবে যখন আমি ওয়ার্ক ডানের এই ইকুয়েশনটাকে তৈরি করলাম, তখন দেখলাম এই ইকুয়েশন থেকে ওয়ার্ক ডানের যে ভ্যালুটা আমরা পাবো নিউমেরিক্যাল ভ্যালু, তার মান কখনো পজিটিভ হচ্ছে না, হয়ে যাচ্ছে নেগেটিভ। কিন্তু থার্মোডাইনামিক্যাল এবং আইপিএসসি কনভেনশন ওয়াইজ এই ভ্যালুটাকে হতে হবে পজিটিভ, কারণ দিস ইজ দ্য পজিটিভ ওয়ার্ক। তো সেই কারণে আমরা যখন ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করতে চাইব, ন্যাচারালি প্রত্যেক ক্ষেত্রে এই সাইনের গন্ডগোলটা আমার ক্ষেত্রে এসে যাবে। যদি আমি এটাকে V2টা V1 এর থেকে বেশি হতো, তখন আমি দেখতাম কি না ডেল ভি এর মানটা পজিটিভ, যে ক্ষেত্রে সিস্টেমটা এক্সপান্ড করে গেল, অর্থাৎ সিস্টেম নিজে ওয়ার্ক ডান করলো। তাহলে V2 মাইনাস V1 এর এই ভ্যালুটা কি হলো পজিটিভ, তাহলে এই ভ্যালুটা পজিটিভ হতো, তখন এই ভ্যালুটা পজিটিভ হতো, ওয়ার্ক ডানটা হয়ে যেত পজিটিভ। অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম দ্বারা ওয়ার্ক ডানের ভ্যালুটা তখন কি হয়ে যেত পজিটিভ। কিন্তু আইইউপিএসসি কনভেনশন কি বলছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ অলওয়েজ নেগেটিভ ভ্যালু অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ অলওয়েজ পজিটিভ ভ্যালু। তাহলে এইখানে আমাদের কনভেনশনের সাথে সামঞ্জস্য রাখার জন্য ওয়ার্ক ডানের ইকুয়েশনেই আমাদের একটা মেন চেঞ্জের প্রয়োজন। কি চেঞ্জ না, এই সমীকরণে আমরা যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম, যে কোনো প্রসেস দ্বারাই সে সিস্টেমটাকে যদি ওয়ার্ক ডান ঘটানো হয়,
সেই ওয়ার্ক ডানটার সাইন কনভেনশনটা আইইউপিএসসির সাথে ম্যাচ করার জন্য আমরা যদি এর আগে একটা নেগেটিভ সাইনকে ইউজ করি, তাহলে এই নেগেটিভ সাইনের জন্য দেখো সাইনগুলো অটোমেটিক্যালি কনভার্ট হয়ে আইইউপিএসসির কনভেনশন ওয়াইজ যে সাইন হওয়ার কথা সেই সাইনটা আমার এখানে দাঁড়িয়ে যাবে। ক্লিয়ার? তার মানে এইটা হলো আমার অরিজিনাল ওয়ার্ক ডানের সমীকরণ। অর্থাৎ আমি যখনই কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করতে চাইছি, সেই ওয়ার্ক ডানের অরিজিনাল যে ইকুয়েশন, দ্যাট ইজ ডব্লিউ সমান হচ্ছে মাইনাস অফ পি এক্সটার্নাল ইন্টু ডেল ডিভি। অর্থাৎ এই উইথ নেগেটিভ সাইনকে নিয়ে আমাকে কিন্তু ওয়ার্ক ডানটাকে হিসেব করতে হবে, তবে আমার প্রচলিত কনভেনশনের সাথে ওয়ার্ক ডানটাকে একটা সামঞ্জস্য আমি রাখতে পারবো। অর্থাৎ ঠিকঠাক আইইউপিএসসি যে কনভেনশন থার্মোডাইনামিক্সের উপর চাপিয়েছে সেটাকে স্ট্রিক্টলি ফলো করা সম্ভব হবে। অর্থাৎ ওয়ার্ক ডানের অরিজিনাল ইকুয়েশন ডব্লিউ সমান মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি। আমার এতক্ষণ বলার বিষয় হচ্ছে এটাই, আমরা ওয়ার্ক ডান হিসেব করার সাথে সাথে একটা নেগেটিভ সাইনকে অটোমেটিক্যালি আগে নেব, যাতে দু ধরনের ওয়ার্কের ক্ষেত্রেই সাইনগুলো অটোমেটিক্যালি কনভার্টেড হয়ে গিয়ে যে সাইন হওয়ার কথা সেই সাইনে চলে আসতে পারে। এইবার দেখো, তাহলে এটা কেন আমার অরিজিনাল ইকুয়েশন? যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ওয়ার্ক ডান ক্যালকুলেশন করার ক্ষেত্রে অরিজিনাল যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা। এইবার আমরা এখান থেকে প্রসেস ওয়াইজ এটাকে ভাগ করতে চাইছি। কিভাবে না, যদি আমার থার্মোডাইনামিক সিস্টেমটাকে এই যে ওয়ার্ক ডান সংগঠিত করছে, এই ওয়ার্ক ডানটা সংগঠিত করতে পারে কিভাবে? দুটো প্রসেসের দ্বারা এই থার্মোডাইনামিক সিস্টেম ওয়ার্ক ডান করতে পারে। কি কি প্রসেস? অর্থাৎ কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমকে আমি কোন পদ্ধতিতে ওয়ার্ক ডান করাবো সেটা ডিপেন্ড করছে কিসের উপরে? সেটা আমাদের আগের ক্লাসের উপরই দাঁড়িয়ে আছে। এই থার্মোডাইনামিক সিস্টেম এর ওয়ার্ক ডানের যে প্রসেস, সেই প্রসেসটা হতে পারে কি রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল, রিভার্সিবল প্রসেস এন্ড ইরিভার্সিবল প্রসেস। কারণ কি? কারণ অরিজিনালি সিস্টেমটাকে মেকানিক্যাল অপারেশন আমি কিভাবে করে ওয়ার্ক ডানটা করছি, হয় সেটাকে রিভার্সিবল ওয়েতে নিয়ে যেতে হবে অথবা ইরিভার্সিবল ওয়েতে নিয়ে যেতে হবে। তার মানে এই দু ধরনের প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানকে এবার আমাকে স্পেসিফিক ভাবে জানতে হবে। অরিজিনাল ইকুয়েশন আমার ওটাই, ডব্লিউ সমান মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি। এটা আমার অরিজিনাল জেনারেল ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে কি করে আমরা রিভার্সিবল পদ্ধতিতে এবং ইরিভার্সিবল পদ্ধতিতে সংগঠিত কৃতকার্যকে ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আলাদা ভ্যালু কি হতে পারে সেগুলো আমরা দেখতে চাইছি। দেখো, যদি আমরা কোনো একটা সিস্টেমকে রিভার্সিবল ওয়েতে কাজ করাতে চাই, রিভার্সিবল ওয়ে যে কনসেপ্ট বা রিভার্সিবল প্রসেসের যে কনসেপ্ট, সেখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসারটা পি যদি হয়, তাহলে এই সিস্টেমের পিস্টনটাকে আমরা সামান্য সামান্য পরিবর্তন করব, করে করে বাড়াবো প্রেসারটাকে। যদি আমি এই পি থেকে সামান্য চেঞ্জ করে ডিপি পরিমাণ বৃদ্ধি করতে পারি, তখন কি হবে? ভিতরের প্রেসারের সাথে বাইরের প্রেসারের চেঞ্জটা কি, মানে ডিফারেন্সটা কতটা? ডিপি পরিমাণ, খুবই ক্ষুদ্র পরিমাণ। অর্থাৎ এই অবস্থায় বাইরের প্রেসারটা কত? পি প্লাস ডিপি, যেখানে ডিপিটা কি? ডিপিটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন। এই ধরনের, তার মানে এক্ষেত্রে আমার এক্সটার্নাল প্রেসার, বাহ্যিক প্রেসার হিসাবে যে মেন ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, সেখানে পি এক্সটার্নালের জায়গায় আমি কি বসাতে পারি? পি এক্সটার্নাল হিসাবে আমার এক্ষেত্রে দেখা গেল পি প্লাস ডিপি। ক্লিয়ার? তো আমরা এবার রিভার্সিবল পদ্ধতিতে ওয়ার্ক ডানটাকে স্পেসিফিক হতে চাইছি। তাহলে পি প্লাস ডিপি পরিমাণ যখন বৃদ্ধি করলাম, তাহলে পিস্টনটা খুবই সামান্য পরিমাণ একটা সরণ ঘটিয়ে এই জায়গায় নেমে গেল। দ্যাট ইজ ডিভি পরিমাণ, ডিভি পরিমাণ ভলিউমকে চেঞ্জ করলো ডিপি পরিমাণ প্রেসার বৃদ্ধির কারণে। যদি এটা হয়, এবং রিভার্সিবল পদ্ধতি তো আমাদের এই প্রসেসের কন্টিনিউয়াস একটা রিপিটেশন, যখনই সে এই জায়গায় এলো, এই জায়গাতে আবার আমরা ফার্দার তার প্রেসারটাকে কি করতে পারি? খুব সামান্য পরিমাণ বাড়াতে পারি।
বাড়িয়ে আবার ডিভি পরিমাণ চেঞ্জ করলাম, আবার পিস্টনটা খুব সামান্য পরিমাণ পরিবর্তিত হয়ে ডিভি পরিমাণ নামলো। এইভাবে নামতে 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 আমরা যে রিকোয়ার্ড স্টেট অর্থাৎ সিস্টেমের ফাইনাল স্টেটে রিচ করে যেতে পারি। কোথায় না, দেখা গেল পিস্টনটা আলটিমেটলি এই জায়গাতে নেমে চলে এলো। এইটা আমার সেই কাঙ্ক্ষিত ফাইনাল স্টেপ। তাহলে এই স্টেপ থেকে এই স্টেপে যখন আমি সিস্টেমটাকে নিয়ে এলাম, কোন পদ্ধতিতে নিয়ে এলাম, এইভাবে রিভার্সিবল ওয়েতে যখন নিয়ে এলাম, তখন এখান থেকে পিস্টনটা যখন এখানে নামলো, তখন সে কি পরিমাণ কৃতকার্য সম্পন্ন করলো, তার যে ওয়ার্কিং ইকুয়েশন সেটা আমরা কি লিখতে পারি, ডব্লু সমান, অবশ্যই ডব্লুটাকে আমাকে স্পেসিফিক করতে হবে, ডব্লু রিভার্সিবল, যেহেতু প্রসেস ইজ রিভার্সিবল প্রসেস। তো ডব্লু রিভার্সিবল সমান আমি এক্ষেত্রে কি করতে পারি, মাইনাস অফ পি এক্সটার্নাল ইন্টু ডিভি। ক্লিয়ার? এইবার দেখো পি এক্সটার্নালটা এখানে আমার কাছে কি, পি এক্সটার্নাল মানে বাহ্যিক প্রেসারটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসার, ভিতরের প্রেসারের থেকে ডিভি পরিমাণ বৃদ্ধি বেশি। তাহলে আমি এখানে পি এক্সটার্নালকে রিপ্লেস করতে পারি কি দিয়ে, পি প্লাস ডিপি ইন্টু ডিভি। তাহলে পি এক্সটার্নাল মানে পি প্লাস ডিপি। এবার যেহেতু ডিপির পরিমাণটা কত, ডিপির পরিমাণটা খুবই সামান্য, প্রেসারটাকে আমরা যেটা চেঞ্জ করেছি সেটা খুবই সামান্য পরিমাণে, সেই কারণে আমি এখানে পি প্লাস ডিপি হিসাবে যেটাকে লিখছি, এটাকে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসার। আমি যদি এটাকে এক্সটার্নাল প্রেসার বলি, সেটা হচ্ছে এইটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল প্রেসার। তাহলে এই অবস্থায় পিটাকে আমি বলতে পারি পি ইন্টারনাল প্লাস ডিপি। তাহলে এই অবস্থায় পি প্লাস ডিপিটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি পি ইন্টারনাল, সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসার। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এইটাকে আমি লিখতে পারি কি, পি ইন্টারনাল ইন্টু ডিভি। তাহলে ডব্লু রিভার্সিবল সমান আমার দাঁড়ালো কি, এর ইকুয়েশনটা এটা, যেখানে দেখো যেটা ইকুয়েশনের সব থেকে বড় সিগনিফিকেন্স কি, এখানে এক্সটার্নাল প্রেসারটা টোটালি কনভার্ট হয়ে গেছে সিস্টেমের ইন্টারনাল প্রেসারের এগেনস্টে। মানে এখানে এক্সটার্নাল প্রেসারের অস্তিত্বটা লোপ পেয়ে গেছে, এখানে সিস্টেমের এক্সটার্নাল প্রেসারটাই অ্যাপ্রক্সিমেটলি সিস্টেমের ইন্টারনাল প্রেসার। এইবার এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ভিতর দিয়ে যখন সিস্টেমটা আলটিমেটলি এই জায়গায় রিচ করলো, এই স্টেটে অ্যাটেন্ড করলো, তখন টোটাল ওয়ার্ক ডানটা আমি কি করতে পারি, টোটাল ওয়ার্ক ডানটা যখন আমি ক্যালকুলেট করছি, তার মানে প্রথমে এইরকম স্মল ডিভি, পরে আবার একটা ডিভি, পরে আবার একটা ডিভি, এইভাবে তো আস্তে আস্তে আলটিমেটলি এই জায়গায় এসেছে। তো এক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডানটা মানে এন্টায়ার স্টেটে টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করার জন্য আমাকে এটা মনে রাখতে হবে, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি প্রয়োজনীয়, সেক্ষেত্রে যেটা মেন দরকার সেটা হচ্ছে এন্টায়ার এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। ইন্টিগ্রেশনের দ্বারা, তাহলে আমি এখানে টোটাল ওয়ার্ক ডানটা ডব্লুটাকে যদি আমি এখানে ইন্টিগ্রেট করি, কোথা থেকে, ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল থেকে ফাইনালে, তাহলে এটাকেও কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেট করতে হবে। কোথা থেকে না, ডিভি পরিবর্তন ভি1, ভলিউমটা যখন ভি1 এ ছিল, এখান থেকে যখন ভি2 তে গেল, দ্যাট ইজ ভি1 টু ভি2 পি ডিভি। অর্থাৎ আমাকে পরিষ্কার এটা মনে রাখতে হবে, যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ভিতর দিয়ে যখন এটা এন্টায়ার পরিবর্তন আমি দেখতে চাই, তখন এই টোটাল পরিবর্তন ক্যালকুলেট করার ক্ষেত্রে আমার একমাত্র অপশন হচ্ছে ইন্টিগ্রেশন উইথ প্রপার লিমিট বসিয়ে। অর্থাৎ আমরা আপার এবং লোয়ার লিমিটের ভিতরে যদি পুরো সিস্টেমকে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে এই সিস্টেমের টোটাল ওয়ার্ক ডানটা, অর্থাৎ সিস্টেম ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে আসা পর্যন্ত টোটাল ওয়ার্ক ডানটাকে আমি ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আলটিমেট কি দাঁড়াতে হবে ইকুয়েশনটা, দেখো আমি যদি এইখানে উপরে তুলি এটাকে, তাহলে ডব্লু রিভার্সিবল সমান ভি1 টু ভি2, ভি1 টু ভি2 পি ইন্টু ডিভি। এই পিটা কি, এই পিটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসার,
এইবার দেখো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাকে এই পি এর এই ডিভির ক্ষুদ্রতম পরিবর্তনের ক্ষেত্রে প্রেসারের পরিবর্তনটা কিরকম, মানে এদের ভিতরে সম্পর্কটা জানাটা আমার কাছে খুব এসেন্সিয়াল হয়ে দাঁড়ায়। কারণ কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটাকে যদি আমি একটা চলরাশি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পি সমান, যেহেতু সিস্টেমের ভিতরের প্রেসার, পি সমান আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি রিপ্লেস করতে পারি কি এন আর টি বাই ভি, এটা দিয়ে। যদি এটা দিয়ে আমি এনআরটি বাই ভি দিয়ে সিস্টেমকে পি কে রিপ্লেস করতে পারি, যেহেতু সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসার পি, তাহলে এই অবস্থায় আমি এই ইকুয়েশনটাকে কি লিখতে পারি, ভি ওয়ান টু ভি টু এনআরটি বাই ভি ইন্টু ডিভি। ক্লিয়ার? তো দেখো আমরা রিভার্সেবল পদ্ধতিতে ওয়ার্ক ডানের ফাইনাল ইকুয়েশন আসতে চাইছি। এবার এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এনটা কি, এনটা কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট নাও থাকতে পারে। কিন্তু আমি যদি টেম্পারেচারকে এখানে কনস্ট্যান্ট ধরে নিতে পারি, তখন কি করতে পারি, এই টোটালটাকে কনস্ট্যান্টের আকারে ইন্টিগ্রেশনে বাইরে বার করতে পারি। দ্যাট ইজ এন আর টি অফ ভি ওয়ান টু ভি টু যখনই লিখবো আমরা ডিভি বাই ভি। ক্লিয়ার? তো যখনই আমি টিটাকে কনস্ট্যান্ট করে সিস্টেম থেকে বার করে দিলাম, মানে ইন্টিগ্রেশনের এই ভেরিয়েবলের পার্ট থেকে বার করে কনস্ট্যান্ট করে দিলাম, তখনই এক্ষেত্রে যে ওয়ার্কটাকে আমরা কি লিখেছিলাম, ডব্লিউ রিভার্সেবল লিখেছিলাম, অ্যাট দ্য সেম টাইম আরো একটা রেস্ট্রিকশনের উপর, এই প্রসেসের উপর আমি চাপালাম, দ্যাট ইজ ডিউরিং দিস প্রসেস টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। This is reversible at the same time isothermal. That is আমরা এই ওয়ার্ক ডান যেটা করতে চাইছি সেটা হচ্ছে রিভার্সেবল পদ্ধতিতে এবং আইসোথার্মাল পদ্ধতিতে। যদি সিস্টেমটা তার প্রসেসটাকে সংগঠিত করে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের এক্সাক্ট ইকুয়েশন এনআরটি ভি ওয়ান টু ভি টু ডিভি বাই ভি। এবার দেখো ডিভি বাই ভি, এটাকে আমরা ইন্টিগ্রেশনের টার্মে কি লিখতে পারি, ডি অফ এল এন ভি। তো আলটিমেটলি এই সমীকরণটাকে যদি আমরা ফার্দার নিয়ে আসি, তাহলে দাঁড়াবে এটা কি, এটা সমান ডব্লিউ রিভার্সেবল অ্যাট দ্য সেম টাইম আইসোথার্মাল, এটা সমান কি দাঁড়ালো, এনআরটি ডিভি বাই ভি সমান হচ্ছে ভি ওয়ান টু ভি টু ডি অফ এল এন ভি। এটা লেখা যেতে পারে। এবার ডি অফ এল এন ভি যদি আমি ইন্টিগ্রেট করি, ডি অফ এক্স, দ্যাট ইজ এক্স, তাহলে এন আর টি এল এন ভি। তাহলে এল এন ভি কে আমি যদি দুটো লিমিট নিই, ভি ওয়ান টু ভি টু, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াবে কি, আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার এইরকম একটা ইকুয়েশন, ডব্লিউ রিভার্সেবল আইসোথার্মাল সমান এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। আমি এখানে ভি মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এল এন ভি এর জায়গায় প্রথমে এল এন ভি টু মাইনাস এল এন ভি ওয়ান করলাম, আলটিমেটলি এল এন ভি টু বাই ভি ওয়ান করে দিলাম। তো এইরকম একটা ওয়ার্কিং ইকুয়েশন আমরা পেলাম কার ক্ষেত্রে, না কোনো থার্মোডাইনামিক সিস্টেম যদি রিভার্সেবল এবং আইসোথার্মাল পদ্ধতিতে ওয়ার্ক ডানটা সংগঠিত করে, তাহলে সেই ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করার ক্ষেত্রে আমার রিকোয়ার্ড ইকুয়েশন হচ্ছে এটা, অবশ্যই ডব্লিউ রিভার্সেবল আইসোথার্মাল সমান হচ্ছে এনআরটি এল এন ভি টু বাই ভি ওয়ান। তো এখানেও আমাকে যেটা মিস্টেক হয়ে বেরিয়ে গেছে, যখনই আমি ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করছি এর আগে অবশ্যই নেগেটিভ সাইনটা আমাকে দিতে হবে। তার কারণ হচ্ছে ডব্লিউ, আমরা এখানে যেটা করেছিলাম যে মাইনাস পি এক্সটার্নাল ইনটু ডেল ভি, তাহলে এখানে প্রত্যেক স্টেপে নেগেটিভ সাইনটা এখানে চলে আসবে, এখানে নেগেটিভ, আলটিমেটলি নেগেটিভ হয়ে মাইনাসটা এখানে চলে আসবে। অর্থাৎ কোনো থার্মোডাইনামিক সিস্টেমে বা থার্মোডাইনামিক সিস্টেম যখন রিভার্সেবল এবং আইসোথার্মাল পদ্ধতিতে ওয়ার্ক ডান সংগঠিত করবে, সে যে ওয়ার্ক ডানই হোক, দ্যাট ইজ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, অর্থাৎ এক্সপানশন বা কম্প্রেশন যাই হোক না কেন, সেক্ষেত্রে তার মেন ওয়ার্কিং ইকুয়েশন হচ্ছে ডব্লিউ রিভার্সেবল আইসোথার্মাল সমান হচ্ছে মাইনাস এনআরটি এল এন ভি টু বাই ভি ওয়ান।
দেখ এখানে মাইনাস সাইনটা ইউজ যখনই আমরা করে দিয়েছি তখন আমার আর এক্সপানশন না কম্প্রেশন সেটা নিয়ে মাথা ব্যথা নিয়ে আর কোনো দরকার নেই। তার কারণ প্রসেসটা যাই হোক অটোমেটিক্যালি সাইনটাকে সে কনভার্ট করে আইপিএসসি কনভেনশনে ফেলে দেবে। ওকে, তো এই গেল রিভার্সিবল পদ্ধতিতে ওয়ার্ক ডানের ইকুয়েশন, আইসোথার্মাল এবং রিভার্সিবল। তো এবার আমরা চলে যাচ্ছি, যদি কোনো সিস্টেমকে ইরিভার্সিবল পদ্ধতিতে ওয়ার্ক ডান করায় তাহলে সেই ক্ষেত্রে সিস্টেমের ওয়ার্ক ডানের ইকুয়েশনটা কিরকম ভাবে দাঁড়াবে। ধরো ইরিভার্সিবল পদ্ধতিতে কোনো একটা সিস্টেম যদি ওয়ার্ক ডান সংঘটিত করে, দ্যাট ইজ এইরকম একটা সিস্টেম, এই সিস্টেমটা ধরো ইরিভার্সিবল পদ্ধতিতে ওয়ার্ক ডান করছে। কি ধরনের ওয়ার্ক ডান? প্রেসার ভলিউম ওয়ার্ক ডান করছে। তাহলে এক্ষেত্রে আমার প্রসেসটা কি, যেহেতু ইরিভার্সিবল প্রসেস, আমি পিস্টনটাকে একটা স্টেপে এই জায়গা থেকে এই জায়গায় হঠাৎ করে সাডেনলি নামিয়ে দিলাম। তারপরে সিস্টেমটা এই স্টেট থেকে এই স্টেটটা অ্যাটেন্ড করে গেল কি একটা স্টেপের থ্রু দিয়ে। এইবার এই প্রসেসে যখন আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাইছি, সেক্ষেত্রে ক্যালকুলেট করার ক্ষেত্রে আমার রিকোয়ার্ড ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন আমার সেটাই রয়ে গেছে, সেখান থেকে আমি এই ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়েশনটাকে বার করব। ক্লিয়ার? তো দেখো এই সিস্টেমের ওপর যদি আমি ধরে নিই বাহ্যিক একটা প্রেসার পি এক্সটার্নাল অ্যাপ্লাই করা হয়েছিল, এই প্রেসারটা অ্যাপ্লাই করার ফলে পিস্টনটা এই জায়গা থেকে এই জায়গায় একটা স্টেপে নেমে গেল ইরিভার্সিবল ওয়েতে, দিয়ে আলটিমেটলি এই স্টেটে রিচ করলো। ঠিক, এর ফলে দেখো সিস্টেমের এই যে পরিবর্তনটা সে ঘটালো, এটা কি একটা স্টেপের মধ্য দিয়ে ঘটিয়ে দিল। দ্যাট ইজ এই বৃহৎ পরিবর্তনের ভলিউমের পরিবর্তনটাকে আমরা এক্ষেত্রে ডিভি বলবো না। ডিভি বলাটা অপ্রাসঙ্গিক, কারণ কোন ইরিভার্স পদ্ধতি যেহেতু প্রসেসটা অসংখ্য ফাইনাইট চেঞ্জের মধ্য দিয়ে ঘটে, তাহলে এই ক্ষেত্রে ডিভি কথাটাকে ইউজ করি আমরা ইনফাইনাইট সিঙ্গেল, খুব ক্ষুদ্রতম পরিবর্তন বোঝাতে। তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানের যে ইকুয়েশন ডব্লিউ সমান, আমি এক্ষেত্রে কি লিখতে পারি? ডব্লিউ সমান হচ্ছে মাইনাস অফ পি এক্সটার্নাল ইনটু ডেল ভি, নট ইন ডিভি। এবং এক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেশনের জন্য, যেহেতু প্রসেস ইজ নট এ কন্টিনিউয়াস, খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের থ্রু দিয়ে এই জায়গায় আসছে না, সেই জন্য এই পদ্ধতিতে টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেশনের জন্য আমাকে কোনো ইন্টিগ্রেশন মেথডের সাহায্য নেওয়ারও প্রয়োজন নেই। প্লেন এই ইকুয়েশন আমাকে ওয়ার্ক ডান বার করে দিতে পারে। দ্যাট ইজ ডব্লিউ সমান হচ্ছে পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি মাইনাস অফ পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি। এইবার আমাকে এখানে কয়েকটা জিনিস আছে বোঝার মতো। আমি যদি এই অবস্থায় সিস্টেমের ভিতরের প্রেসারটাকে পি ধরি, এক্ষেত্রে দেখো যখন প্রসেসকে ইরিভার্সিবল ওয়েতে রান করতে হবে, এক্ষেত্রে সিস্টেমের ইন্টারনাল প্রেসারের সাথে এক্সটার্নাল প্রেসারের ডিফারেন্সটা কি? একটা হিউজ ডিফারেন্স। নট ইন রিভার্সিবল পদ্ধতির মতো নয়, যেখানে খুব সামান্য ডিফারেন্স এক্সটার্নালের সাথে ইন্টারনালের থাকছে। এখানে এক্সটার্নাল প্রেসারের সাথে ইন্টারনাল প্রেসারের কি ঘটে যাবে? একটা হিউজ ডিফারেন্স থাকবে। তার ফলে পিস্টনটা সাডেনলি এই জায়গা থেকে এই জায়গায় মুভ করে গেল। আমি যদি ধরে নিই এই অবস্থায় সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসার ছিল P1 আর এক্সটার্নাল প্রেসার হচ্ছে P2। এবার পিস্টনটা নামতে নামতে এই জায়গায় এসে যখন দাঁড়িয়ে গেল, তখন ভিতরের প্রেসারটা নিশ্চয়ই P1 নেই, আর এই জায়গায় এসে পিস্টনটা দাঁড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে, আমি ধরে নিই যদি এই অবস্থায় সিস্টেমের ভিতরকার প্রেসার হচ্ছে P2, সিস্টেমের অভ্যন্তরীণ প্রেসার যদি এই কন্ডিশনে P2 হয়, তাহলে দেখো এই যে পি এক্সটার্নাল যেটাকে আমরা অ্যাপ্লাই করেছিলাম, যখন সে ফাইনাল স্টেট রিচ করে গেল কোনো ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, এই পি এক্সটার্নালটা অ্যাপ্লাই করার ফলেই তো পিস্টনটা এই জায়গা থেকে এই জায়গায় নেমেছে, নেমে তার ফাইনাল প্রেসারটা P2 তে এসে রূপান্তরিত হয়েছে। দ্যাট ইজ এই অবস্থাতে তো আর পিস্টন নামছে না। তার মানে আমি বলতে পারি
এই অবস্থায় ফাইনাল প্রেসার পি এক্সটার্নালটাই এক্ষেত্রে সিস্টেমের ফাইনাল প্রেসার পি টুর সাথে সমান। কার ক্ষেত্রে? না ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। যেটা আমরা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি পেয়েছিলাম, যে পি এক্সটার্নালটা অ্যাপ্রক্সিমেটলি ইন্টারনাল প্রেসারের সাথে সমান, কিন্তু ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এসে যেটা দেখলাম যে ইরিভার্সিবল প্রসেসে যখন একটা বাহ্যিক প্রেসার আমি অ্যাপ্লাই করব, তার এগেনস্টে পিস্টনটা যখন নিচে নামবে, নিচে নেমে যে প্রেসারে এসে দাঁড়াবে, সেই প্রেসারে দাঁড়ানোর কারণটা কি? কারণ এই অবস্থায় ভিতর বাইরের প্রেসারটা সমান বলে এই অবস্থায় এসে পিস্টনটা ফিক্সড হয়ে গেছে। যদি এই অবস্থায় ফিক্সড হয় তাহলে আমি লিখতে পারি এখানে পি এক্সটার্নালটা হচ্ছে সিস্টেমের এই অবস্থায় অভ্যন্তরীণ প্রেসার পি টুর সাথে সমান। ঠিক, যদি এটা হয় তাহলে আমি এই সমীকরণে পি এক্সটার্নালের জায়গায় আমি কি অ্যাপ্লাই করতে পারি? এক্ষেত্রে মাইনাস অফ পি টু অ্যাপ্লাই করতে পারি। আর ডেল ভি যে ফাইনাইট পরিবর্তন ভলিউমের, আমি যদি ধরি এই অবস্থায় সিস্টেমের ভলিউমটা ভি টু ছিল, এই অবস্থায় ভলিউমটা এসে এই ভি ওয়ান ছিল, এটা গিয়ে ভি টুতে দাঁড়ালো, তাহলে ডেল ভি মিনস অবশ্যই ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভলিউম, অর্থাৎ ভলিউমের অন্তিম ভলিউম মাইনাস প্রাথমিক ভলিউম, দ্যাট ইজ পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে আমাকে পরিষ্কারভাবে এই জায়গাটা থেকে রিভার্সেবলের সাথে ইরিভার্সেবলের ডিফারেন্সটাকে পরিষ্কার বুঝে নিতে হবে, যে রিভার্সেবল পদ্ধতিতে সিস্টেম ওয়ার্ক ডান ক্যালকুলেট করার ক্ষেত্রে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের থ্রু দিয়ে সে ফাইনাল স্টেট রিচ করছে, দিস প্রসেস ইজ কন্টিনিউয়াস প্রসেস। এক্ষেত্রে ইন্টিগ্রেশন আমার একমাত্র মেথড যার দ্বারা আমরা তার ফাইনাল ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারি। কিন্তু ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে তো ব্যাপারটা ঠিক সেরকম নয়, সে ফাইনাইট চেঞ্জের মধ্য দিয়ে আসছে। সেই কারণে আমার এই ধরনের পদ্ধতির ক্ষেত্রে ইন্টিগ্রেশন ইজ নট এসেন্সিয়াল। এখানে আমরা প্লেন সমীকরণ যেটা জেনারেল ইকুয়েশন পেয়েছিলাম সেটাতে বসেই তার ওয়ার্ক ডানটাকে হিসেব করতে পারি। তার মানে এখানে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। ক্লিয়ার? এবার দেখো হোয়াট ইজ ভি টু, হোয়াট ইজ ভি ওয়ান। হোয়াট ইজ ভি টু মানে হচ্ছে সিস্টেমের ফাইনাল ভলিউম, ভি ওয়ান হচ্ছে সিস্টেমের ইনিশিয়াল ভলিউম। এবার আমরা যদি এটা আদর্শ গ্যাস হয়, ভি ওয়ান সমান আমি কি লিখতে পারি? যদি এন মোল আদর্শ গ্যাসকে আমরা নিই সিস্টেমের ভিতরে, তাহলে ভি ওয়ান সমান আমি কি লিখতে পারি? এনআরটি বাই পি ওয়ান। মানে ভলিউমকে যদি আমি প্রেসারের এগেনস্টে রিপ্লেস করি, তাহলে আমি ভি ওয়ান সমান লিখতে পারি এনআরটি বাই পি ওয়ান। যদি এক্ষেত্রে আমি ভি টুটাকে রিপ্লেস করতে চাই, দ্যাট ইজ এনআরটি বাই পি টু। এখানে আমি একটা রেস্ট্রিকশন নিয়ে নিয়েছি যে টেম্পারেচারটা রিমেন্স টি তে ফিক্সড হয়ে আছে, দ্যাট ইজ টি। অর্থাৎ ডিউরিং দিস প্রসেস, এই প্রসেসের টেম্পারেচারের কোনো পরিবর্তন আমরা এখানে এক্সপেক্ট করছি না, অর্থাৎ টেম্পারেচারের কোনো পরিবর্তন এই প্রসেসে ঘটছে না। যদি না ঘটে তাহলে আমি এখান থেকে কি করতে পারি? তার মানে যখনই আমি এই ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট করলাম এই জায়গাতে, এটা কি ছিল? ডব্লিউ ইরিভার্সেবল। এখান থেকে যখনই আমি ভি টু সমান এনআরটি বাই পি ওয়ান এবং এনআরটি বাই পি টু বসাবো ভি টু ভি ওয়ানের জায়গায়, তখন ডব্লিউটাকে কি করতে পারি? ইরিভার্সেবল ঠিকই, অ্যাট দ্য সেম টাইম যেহেতু এই প্রসেসে টেম্পারেচারটা রিমেন্স কনস্ট্যান্ট, দ্যাট ইজ আইসোথার্মাল। মাইনাস সমান মাইনাস অফ পি টু ইন্টু ভি টুর জায়গায় আমি এখানে বসাবো, দেখো এনআরটি বাই পি টু মাইনাস এনআরটি বাই পি ওয়ান। ক্লিয়ার? তো এনআরটিটাকে যদি আমি সিস্টেম বাইরে বার করে নিই, তাহলে এই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়াবে কি? এক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়াবো, দেখো ডব্লিউ ইরিভার্সেবল আইসোথার্মাল সমান মাইনাস এনআরটি। এবার পি টুটাকে যদি ভিতরে ঢুকে গুণ করে দিই, তাহলে ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান। তো এইরকম একটা ওয়ার্ক ডানের ইকুয়েশন আমরা পেলাম। কার ক্ষেত্রে? না ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ইকুয়েশন হচ্ছে আমার এইটা। তাহলে এইভাবে
আমরা যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে রিভার্সেবল বা ইরিভার্সেবল যে কোনো প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের মেন ইকুয়েশনগুলোকে তৈরি করলাম। কি তো মানে আমরা যদি পুরো ব্যাপারটাকে জিস্টের আকারে এখান থেকে নিতে পারি, তাহলে দেখো আমি এটা বলতে পারি যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম এর এনার্জি এক্সচেঞ্জ ঘটাতে পারে প্রেসার ভলিউম ওয়ার্কের মাধ্যমে। প্রেসার ভলিউম ওয়ার্ক যখনই তাকে করতে হবে, অর্থাৎ প্রেসারের পরিবর্তনজনিত কারণে ভলিউমের পরিবর্তন যদি ঘটায়, তবে সেই যে ওয়ার্কটা সে সংগঠিত করবে, এই ওয়ার্কটা সে দুভাবে করতে পারবে, একটা রিভার্সেবল একটা ইরিভার্সেবল। এই দুটো পদ্ধতিতে, রিভার্সেবল পদ্ধতিতে ওয়ার্ক ডানের ক্ষেত্রে ডব্লিউ রিভার্সেবল আইসোথার্মাল যদি এটা হয়, তাহলে আমি এই ক্ষেত্রে লিখতে পারি কি মাইনাস অফ এনআরটি, আমার মেন ইকুয়েশন যেটা দাঁড়ালো এনআরটি এলএন V2/V1, যেখানে সিস্টেমের V2টা হচ্ছে ফাইনাল ভলিউম, V1টা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। যদি আমরা এই একই থার্মোডাইনামিক সিস্টেমকে ইরিভার্সেবল পদ্ধতিতে ঘটাই, তাহলে সেক্ষেত্রে ডব্লিউ ইরিভার্সেবল আইসোথার্মাল, তার সমীকরণটা কি দাঁড়ালো মাইনাস অফ এনআরটি ওয়ান মাইনাস P2/P1, যেখানে P2 আর P1টা কি, P2 হচ্ছে সিস্টেমের ফাইনাল প্রেসার, P1 হচ্ছে সিস্টেমের ইনিশিয়াল প্রেসার। সিস্টেমের ফাইনাল এবং ইনিশিয়াল প্রেসারকে ইন্ডিকেট করে। তাহলে এইটা হলো সেই ক্ষেত্রে আমার মেন ইকুয়েশন। প্রতি ক্ষেত্রে নেগেটিভ সাইনটাকে আমরা ইউজ করে নিয়েছি কি কারণে, কারণ এই ওয়ার্ক ডানটা যেটা সংগঠিত করছি আমরা, সেটা সিস্টেমের ওপর ওয়ার্ক বা সিস্টেম দ্বারা ওয়ার্ক যাই হোক না কেন, সাইনটা অটোমেটিক্যালি সে কনভার্ট করে আইইউপিএসসি সাইন কনভেনশনের সাথে ম্যাচ করাবে। কিভাবে? তো এক্ষেত্রে দেখো, যদি আমি এটাকে এক্সপানশন বলি, অর্থাৎ এই রিভার্সেবল পদ্ধতিতে যে ওয়ার্ক ডানটা আমরা করছি, সেই ওয়ার্ক ডানটা যদি আমরা কি রিভার্সেবল পদ্ধতিতে যদি আমরা এক্সপানশন করি বা কম্প্রেশন করি, সেক্ষেত্রে আমার এটাই তো অরিজিনাল ইকুয়েশন। যখন এক্সপানশন করব, তখন V2টা কি হয়ে যাবে গ্রেটার দেন V1। V2টা V1 এর থেকে যখন বেশি হয়ে যাবে, তখন সিস্টেম যখন এক্সপান্ড করবে, তাহলে এই টার্মটা কি পজিটিভ। যেহেতু এরা প্রত্যেকে পজিটিভ, দ্যাট ইজ নেগেটিভ। ওভারঅল ভ্যালুটা সেক্ষেত্রে নেগেটিভ আসবে। নেগেটিভ আসবে বলেই আইইউপিএসসি কনভেনশনের সাথে ম্যাচ করবে, কারণ এক্সপানশন মিন্স সিস্টেম দ্বারা কৃতকার্য। দিস টাইপস অফ ওয়ার্ক ইজ কল্ড নেগেটিভ ওয়ার্ক। যখনই আমি কম্প্রেশনে নিয়ে আসবো সিস্টেমটাকে, তখন V2 লেস দেন V1 হলে ln V2/V1 ইজ নেগেটিভ। এই নেগেটিভ, এগুলো যেহেতু কেউই নেগেটিভ হওয়া সম্ভব নয়, তাহলে এই নেগেটিভের সাথে পজিটিভ, দ্যাট মিন্স দ্য সিস্টেমের ওপর এক্ষেত্রে কৃতকার্য করা হলো। সেই জন্য দিস টাইপস অফ ওয়ার্ক ইজ কল্ড পজিটিভ ওয়ার্ক। অর্থাৎ আমি তোমাদের এই ইকুয়েশন দিয়ে দেখাতে চাইছি, এটা আমার একটা জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে ইউজ করে আমি যে কোনো রিভার্সেবল পদ্ধতিতে, সেটা এক্সপানশন হোক কম্প্রেশন হোক যাই হোক না কেন, সেই ওয়ার্ক ডানের মানে ভ্যালুটাকে আমি ক্যালকুলেট করতে পারি উইথ প্রপার সাইনকে ইউজ করে। একই রকম ভাবে আমরা এই পদ্ধতিতে অবলম্বন করে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে কি, যদি সেই রিভার্সেবল আইসোথার্মাল পদ্ধতিতে কৃতকার্য সংঘটিত করে, তাহলে তার ক্ষেত্রে ওয়ার্ক ডানের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমার এক্ষেত্রে এটা দাঁড়াবে। এবার যদি সেটা এক্সপানশন কম্প্রেশন যাই হোক না কেন, সেক্ষেত্রে এই যে সাইনটা, এই সাইনটা ইউজ করার সাথে সাথে অটোমেটিক্যালি সে তার সাইনটাকে কনভেনশনে মানে চেঞ্জ করে আইইউপিএসসি কনভেনশনে ফেলে দেবে। সেই জন্য আমরা যখনই থার্মোডাইনামিক্সে কোথাও ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করবো, তার আগে অবশ্যই নেগেটিভ সাইন, অর্থাৎ মাইনাস শুধু P external into del V is not the working equation. Is working equation is minus P external into del V. তার মানে আমি এই ক্ষেত্রে এই দুটো প্রসেসকে দুটো ভাগে ফার্দার ভাঙতে পারি, যে পরাবর্ত রিভার্সেবল মানে পরাবর্ত পদ্ধতিতে সম্প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্য, পরাবর্ত পদ্ধতিতে যদি আমি সংকোচনের ক্ষেত্রে গ্যাসের ওপর সংগঠিত কৃতকার্য।
ঠিক একই রকম ভাবে অপরাবর্ত পদ্ধতির ক্ষেত্রে দুটো ভাগে ভাগ রয়েছে আমরা, তার মানে ইকুয়েশন একটাই, কিন্তু আমি যদি ভাঙতে চাই তাহলে এই ইকুয়েশনটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারি। দ্যাট ইজ কি, ওয়ার্ক ডান অন দা সিস্টেম, সিস্টেমের উপর ওয়ার্ক ডানের ইকুয়েশন হিসেব করতে পারি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, work done by the system, that means work done on the system, that means compression, work done by the system, that means expansion, গ্যাসের এক্সপানশন আর গ্যাসের কম্প্রেশন দুটোকেই কিন্তু আমরা এই একই সমীকরণ দ্বারা ক্যালকুলেট করে নিতে পারি। এবং একই রকম ভাবে এই ক্ষেত্রেও তাই, এই ইরিভার্সাল পদ্ধতিতে যে ওয়ার্ক ডানের ইকুয়েশন এটাকে কাজে লাগিয়ে আমরা ইরিভার্সাল পদ্ধতিতে এক্সপানশন এবং কম্প্রেশন দুটো ওয়ার্ক ডানই হিসেব করতে পারি। তো ওকে, আজকের ক্লাসে আমরা ঠিক এই অংশটুকু খুব ভালো করে পড়ে বোঝার চেষ্টা করব।